ভারতের কাছে দেশ বিক্রি করেও পানি আনতে পারেনি আওয়ামী লীগ। তিস্তা পারে অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। বৈষম্যহীন দেশ গড়তে জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার আহ্বান তারেক রহমানের। আওয়ামী লীগের মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে, বললেন সালাউদ্দিন। রোজায় জীবনযাত্রা সহনীয় রাখতে জেলা প্রশাসকদের নির্দেশনা উপদেষ্টাদের। সুলভে বিক্রি হবে চাল সহ নিত্যপণ্য, রোধ করা হবে বিদ্যুতের অপচয়। 2 সপ্তাহ না পেরোতেই মুখ থুবড়ে পড়ছে রাজধানীর কাউন্টার ভিত্তিক বাস সার্ভিস। যেখানে সেখানে যাত্রী উঠানামা, ভাড়া নেওয়া হচ্ছে আগের নিয়মে। দিন কাউন্টার পাইছি 4-5 দিন আগে একবার, তারপরের দিন থেকে কাউন্টার নাই। কাউন্টার সিস্টেম যেভাবে করছিল এভাবে চালাইলে আঙ্গও ভালো, কিন্তু যাত্রীরা তো মানে না ভাই। নির্দিষ্ট কাউন্টার করছে কিন্তু কাউন্টার কেউ মানতে চায় না। ট্রাইব্যুনালের নির্দেশে প্রথমবারের মতো হাজির সাবেক মেয়র আতিকুল। চট্টগ্রাম কাস্টম হাউসে নিলামে উঠেছে সাবেক মন্ত্রী এমপিদের 24 ল্যান্ড ক্রুজার। বাংলা একাডেমির সাবেক ডিজি নুরুল হুদা সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে 2 কোটি টাকা দুর্নীতির অভিযোগ। 175 কর্মকর্তা কর্মচারী নিয়োগে অনিয়মের প্রমাণ দুদকে। ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো আসলে কি কারণে তারা তাদেরকে জানানো হয়নি এবং নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে। রিয়াদে ইউক্রেন ইস্যুতে বৈঠকে বসছে ওয়াশিংটন, মস্কো। অংশ নেবে না কিয়েভ। ইউরোপের নিরাপত্তায় শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব ইইউ নেতাদের। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। আপনাদের সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। শিরোনামগুলো এতক্ষণ দেখে নিচ্ছিলেন। ভারত একদিকে পানি দেয় না, অন্যদিকে দেশের শত্রুকে দিল্লিতে রাজার হালে রেখেছে। ভারতের কাছে বাংলাদেশ বেচে দিলেও তিস্তার 1 ফোঁটা পানি আনতে পারেনি আওয়ামী লীগ সরকার। দেশের উত্তরাঞ্চলের 11টি স্থানে 48 ঘণ্টা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের সমাবেশে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত নির্বাচন দিলেই দেশে শান্তি ফিরবে। লালমনিরহাট থেকে রুবেল হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। আশুদ্ধ মন্টু মিয়ার ঘর ভেঙেছে তিস্তায়। নদী ভাঙা লোকটি উদাস চেয়ে আছে তিস্তা বাঁচাতে পথে নামা স্রোতের দিকে। 70 বয়সী আলালুদ্দিনের অভিজ্ঞতাও একই রকম। চর জেগে ওঠা ধুধু বালুচরের এই তিস্তার রূপ তার জীবনেও দুঃখ। দেশ স্বাধীন দেওয়ার হয় নদী 80 সাল থেকে ভাঙতে ভাঙতে আমার বাড়ির ওখানে আসছে। আমার ক্ষতি বাড়িঘর সব ভাঙিয়েছি, বুঝছেন? ওখান থেকে আসি এই বাড়ি গেছি, বাড়ি অল্পনে মাটি নিয়ে বাড়ি গেছি। এটা না তিস্তা তীরবর্তী 5 জেলার মানুষের জন্য 48 ঘণ্টার এই লাগাতার কর্মসূচি প্রতিবাদ আর দাবি জানানোর। উজানের দেশ ভারত থেকে নেমে আসা পানি বর্ষায় প্লাবন আর নদী ভাঙনে যেমন কাঁদায়, তেমনি শুকনো মৌসুমে খরায় তপ্ত করে। তাই তো উত্তরের জনপদের সেই মানুষ স্লোগান তুলেছে, জাগো বাহে তিস্তা বাঁচাই। লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছে, তারা বলে জাগো বাহে। লালমনিরহাটের তিস্তা সেতু সংলগ্ন এই চরের বিপুল জনতার সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইন অমান্য করেই ভারত একতরফাভাবে পানি সংরক্ষণ করায় ভাটির বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্দোলন শুরু করেছে, আন্দোলন চলতে থাকবে। দরকার হলে আবার যুদ্ধ হবে। ভারতের দিল্লি পর্যন্ত বার্তাটা পৌঁছাতে চায়, তাতে যদি ওদের কানে পানি না ঢোকে, প্রয়োজনে বোধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে যেতে হবে। একটি পরিকল্পনা করা হয়েছে তিস্তা নদীকে ঘিরে। সেই পরিকল্পনার মাধ্যমে
তিস্তাকে শাসন করা, বেজিং করা, এখানে শিল্প কারখানা তৈরি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটাও আমরা দাবি করি। দুদিনের কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব ভারতকে দাদাগিরি বন্ধ করার আহ্বান জানান। বলেন, বন্ধু হলে বাংলাদেশকে তিস্তার পানির ন্যায্য হিস্সা দিতে হবে। আমাদের ছেলেরা লড়াই করেছে ৩৬ দিনের, সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে। কোথায়? ওই ভারতে, তাই না? একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে, ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য হিস্সা আমি চাই। আর আপনি যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, খুব তাড়াতাড়ি নির্বাচনটা দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা দেন। বাঁচা মরার এবং গণতন্ত্রের জন্য নতুন লড়াই শুরু বলে জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান। ওরা অনেক সময় বলে যে আমরা নাকি ভোট করতেছে। ভোট করার কারণ একটাই, যে ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে, আমার কথাটা বলবে কে? নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। এখন নতুন লড়াই শুরু। সেই লড়াই হচ্ছে আমাদের বাঁচা মরার লড়াই, আমাদের স্বাধীনতার লড়াই, আমাদের গণতন্ত্রের লড়াই। আসুন আজকে আবার সেই ঐক্যবদ্ধ হয়ে আবার আমরা সেই ডাক দেই, জাগো বাহে তিস্তা বাঁচাও। মঙ্গলবার শেষ দিনেও থাকবে গণপদযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি। এদিন সন্ধ্যায় তিস্তা মেগা প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়ে ৪৮ ঘণ্টা লাগাতার কর্মসূচির সমাপনী টানবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০১৪ সালে বিএনপির নেতৃত্বে তিস্তা অভিমুখে যে লং মার্চ হয়েছিল, বিএনপি মহাসচিব এসেছিলেন সেখানটায়। প্রায় ১০ বছরেরও বেশি সময় পর আবার তিস্তা নদী রক্ষা আন্দোলনের এই ৪৮ ঘণ্টার লাগাতার কর্মসূচিতে আসলেন তিনি। শুনলেন তিস্তা তীরবর্তী মানুষের আর্তনাদের কথা। আর এই তিস্তার মানুষজন, তিস্তা পাড়ের মানুষজন আরো একবার উত্থাপন করলো সেই দাবি, তিস্তার পানির ন্যায্য হিস্সা নিশ্চিত করার এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, তিস্তার চর, লালমনিরহাট। নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্রের ডালপালা তত বাড়বে, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচনের বিকল্প নেই। বলেন, রাজনীতিবিদ ছাড়া সংস্কারের পূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। এ সময় বৈষম্যহীন বাংলাদেশ গড়তে বিএনপির মতো অন্যান্য দলকেও জনগণের কাছে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি আহত হয়েছিলেন। জুলাই অভ্যুত্থানে দুর্বৃত্তদের হামলায় আহত ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যদের সহযোগিতা করতে আয়োজন করা হয় মতবিনিময় সভার। রাজধানীর কেআইবি মিলনায়তনে বেশ কয়েকজন ফটো জার্নালিস্টকে অর্থ সহায়তা তুলে দেন আমরা বিএনপি পরিবার। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণতান্ত্রিক আন্দোলনে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মানুষের ভোট ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। দেশে চলমান ঘটনা প্রবাহে পতিত স্বৈরাচার সরকারের ইন্ধন রয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্বাচন যত বেশি দেরি হবে ষড়যন্ত্র তত বেশি বাড়বে। সংস্কারকে যদি যারা মনে করছেন যে নির্বাচন পরে হওয়া উচিত, সংস্কার আগে হওয়া উচিত, তাহলে সেই সংস্কারকে সফল করার জন্যই এমন মানুষের দরকার যারা সরাসরি জনগণের সাথে সম্পৃক্ত। তা না হলে কোনো সংস্কারই সফল করা সম্ভব হবে না। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আসায় সরকারের সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আগে মানুষের অর্থনৈতিক। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এক যুগ পরে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা সহ বেশ কিছু দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিএনপির জেলা পর্যায়ের সমাবেশ। শহরের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ। সমাবেশে নেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে। এছাড়া রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত রুখে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তারা। অনেক দুঃখ কষ্ট, অনেক নির্যাতন হারিয়ে আজকে মনে করছি যে আমরা কি নতুন একটা বাংলাদেশ স্বাধীন করতে যাচ্ছি। এখানে এটাতেই বলা যে একটি গণতান্ত্রিক পক্ষের একটা পথ আমাদের জন্য পরিষ্কার হয়েছে। আওয়ামী লীগের ইতিহাস নিজেরাই নিজেদের দলকে দাফন করার ইতিহাস। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে কয়েক জেলায় সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুরে নেত্রকোনার পুরাতন কালেক্টরেট মাঠে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছে। নিত্যপণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার তাগিদ দেন তিনি। চাঁদপুরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ করে বিএনপি। এতে অংশ নেন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান। ফ্যাসিস্ট শক্তি যেন আবারও মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে সমাবেশ আয়োজন করে বিএনপি। সমাবেশে বক্তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান। অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠারও তাগিদ দেন বিএনপি নেতারা। ভোলায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় সমাবেশ। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র তৈরি করা হবে যে রাষ্ট্রে আর কোনো দিন নিশি রাতের ভোট হবে না। জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেন। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। দুপুর 1:30টার দিকে অবরোধ করেন তারা। এতে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীরা বলছেন, সরকার এ, বি ও সি ক্যাটাগরি করে আহতদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে তেমন সুবিধা রাখা হয়নি উল্লেখ করে তারা বলেন, এটা খুবই বৈষম্যমূলক। আন্দোলনকারীদের দাবি, সব আহতদের এ বা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। এছাড়া প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু এবং আহতদের সুরক্ষায় আইন করার দাবি জানান তারা। ক্যাটাগরি দিয়ে আমাদেরকে সম্মাননাটা একটা হাস্যকর বিষয়। আমরা এই দালালীয় চক্র থেকে আমরা মুক্ত পেতে চাই। আজকে এদেরকে চাকরি দিবে, আরেকটা সরকার এসে কি বলবো যে এদেরকে তো কোটায় চাকরি দিচ্ছে, যে কোটার জন্য আমরা আন্দোলন করলাম, গুলি খাইলাম, রাস্তায় নামলাম, সেই কোটায় আমাদের চাকরি দিতেছে সরকার। এই চাকরি দিবে, আমরা আবার আরেকটা সরকার এসে বলবো কি তোর কোটায় চাকরি দিছি, চাকরি বাতিল করে দিবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাইরে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে সমন্বয়ক বাকের মজুমদার ও আব্দুল কাদের। জনমত জরিপ ও কর্মসূচির ভিত্তিতে এই সংগঠনের নাম প্রকাশ করা হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ব্রিফিংয়ে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। নতুন দলের নেতৃত্ব নির্বাচন করা হবে গণতান্ত্রিক উপায়ে। ব্রিফিংয়ে সমন্বয়ক আবু বাকের মজুমদার জানান, নতুন ছাত্র সংগঠনের স্লোগান স্টুডেন্টস ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই সংগঠনের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। এই সংগঠন হবে স্বতন্ত্র। আবু বাকের মজুমদার বলেন, শিক্ষার্থীদের মধ্যে রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। তারা কেউ গণরুম বা গেস্ট রুমের রাজনীতি চায় না। ব্রিফিংয়ে আব্দুল কাদের বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠন
ছাত্রলীগের লেজুর ভিত্তিক রাজনীতির কারণে শিক্ষার্থীরা তাদের অধিকার হারিয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে ছাত্রদের অধিকার নিশ্চিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। রাজনীতি তৈরি করেছে একটি মেরুদণ্ডহীন শিক্ষক সমাজ এবং বঙ্গুর শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষা ব্যবস্থায় ক্ষমতার বাগবাটোর আড়ালে চাপা গেছে শিক্ষার্থীদের মৌলিক চাহিদা এবং তাদের সাধারণ চাওয়া পাওয়ার কথা। ফ্যাসিবাদকে টিকিয়ে রাখা এই বিগত রাজনীতি প্রত্যাখ্যান করে হাজার শহীদের রক্তের বিনিময়ে নির্মিত নতুন বাংলাদেশ আমাদেরকে এক নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি জানান দেয়। আমাদের এই ছাত্র সংগঠন একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আত্মপ্রকাশের যে তারিখ সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। আমরা এই জনমত জরিপ এবং আমাদের যে চলমান কর্মসূচি, এই কর্মসূচির উপর ভিত্তি করে আমরা আমাদের আত্মপ্রকাশের নির্ধারিত টাইম আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। চালুর 12 দিনের মাথায় মুখ থুবড়ে পড়তে যাচ্ছে রাজধানীতে টিকিট ও কাউন্টার পদ্ধতির রঙিন সিটি বাস সার্ভিস। পুরনো ফিটনেসবিহীন বাসগুলোকেই রঙিন করে নামানো হয়েছে রাস্তায়। কাউন্টার তো নেই, যত্রতত্র যাত্রী উঠানামা চলছে সমান তালে। ভাড়া কাটা হচ্ছে বাসের ভেতরে। কেন মানানো যাচ্ছে না নতুন নিয়ম? সরজমিনে দেখে এসেছেন আখলাকুস সাফা। গোলাপি রঙের এই বাসটির কাউন্টার ছাড়া কোথাও দাঁড়ানোরই কথা নয়, অথচ যাত্রী তোলা হচ্ছে যত্রতত্র। কথা ছিল রাজধানীতে সব বাস চলবে এক নিয়মে, 3টি রঙে। নির্দিষ্ট স্টপেজে যাত্রী উঠবে নামবে, নির্ধারিত ভাড়া নেওয়া হবে পজ মেশিনের টিকিটে। আর বাস্তবতা উল্টো। 20 গজের মধ্যে এই একটি বাস যাত্রী উঠালো 3 বার। নতুন বাজারে প্রায় 25 মিনিট অপেক্ষা করে একটি রঙিন বাস দেখা গেল। কোনো কাউন্টার নেই, আগের মতোই চলছে। একটু বাসটিতে উঠে জানার চেষ্টা করি। কোনো টিকিট কাউন্টার আছে আসলে? না, আমার মনে হয় নাই। দিন কাউন্টার পাইছি 4-5 দিন আগে একবার, তারপরের দিন থেকে কাউন্টার নেই, কাউন্টার গায়েব। অবস্থাবাদী তো দেখে বোঝা যাইতেছে সে আগের মতোই, কোনো রকম রুলস রেগুলেশন নাই। যাত্রীদের এটা মানতে চায় না, মেইনটেনেন্সটা মানতে চায় না, অভ্যাস হয়নি। সুবিধার সাইডে যাত্রীরা চলাচল করতে চায়, এটাই তো। এরা আমাদেরকে নির্দিষ্ট একটা বেতন করে দিব, এটাও আমাদেরকে জানায় না। একদিন কাউন্টার চালাইছে, ওদিন আমরা গাড়ি চালাই, কোনো বেতনই পাই নাই, কোনো টাকাই দেয় না আমাদেরকে। ওনারা হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে, সেজন্য ওনারা এটাকে সাপোর্ট দিচ্ছেন, বাট ওটাই সিস্টেমেটিক। ওটা আসলে সবাই একটা সিস্টেমে চলে আসবে। তড়িঘড়ি করে রঙিন করা হয়েছে বাসের বাহিরটা, ভেতরে সেই লক্কর ঝক্কর অবস্থা, কেবল আইওয়াশ। ট্রাফিক নিয়ন্ত্রণে 2 বেলা 4 ঘন্টা করে রাস্তায় আছেন শিক্ষার্থীরা। তাদের অভিজ্ঞতাও তিক্ত। কোনো বাসের টিকিটিং নাই, যে বাস যে যার মতো আসতেছে, যাত্রী নিচ্ছে, যেখানে মন চায় দাঁড়াচ্ছে। কাউন্টার কেউ মানতে চায় না, তারা চায় যেখান থেকে দাঁড়াবে ওইখান থেকে হচ্ছে আপনার বাস উঠবে। কথা হয় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সঙ্গে। মনে হলো হাঁপিয়ে উঠেছেন তারাও। তারা যত্রতত্র উঠে যায় এবং এভাবে অনেক টাকা ইনকাম করে, মালিকদেরকে যা দেয় তার ডবল পায়। গাড়ি কিভাবে চললো এটা বড় কথা না, কিভাবে তারা রেভিনিউ পাবে, একটা লেভি পাবে, চাঁদা পাবে, এটাই বেশি চিন্তা করে। এগুলি কি কন্ট্রোলে আনাটা একটু কষ্ট, আসে যাবে ইনশাল্লাহ, ছাড়বো না। বিষয়গুলো পর্যবেক্ষণ করেছে যাত্রী কল্যাণ সমিতিও। সংবাদ সম্মেলনে জানানো হয়, এ নিয়ম যেন কার্যকর করা হয় অন্তত 5000 নতুন বাস নামিয়ে। আগের বাস, আগের সব মাল, কিন্তু উপরে শুধুমাত্র লিপস্টিক লাগিয়ে গোলাপি রং ধারণ করা হয়েছে। এমনকি এই গোলাপি রং ধারণ করার ক্ষেত্রে আগের রং উঠিয়েও লাগানো হয়নি, আগের রঙের উপরেই গোলাপি রংটা ধারণ করা হয়েছে। রাস্তায় অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করা ও যাত্রী ভোগান্তি আর যানজট কমাতে 6 ফেব্রুয়ারি নতুন এই নিয়ম চালু হয়। কয়েকদিনেই সেটার এই অবস্থা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যায় উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 6 জনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সেই সাথে 9 মার্চে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেন। প্রসিকিউটর জানান, তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণ আছে ট্রাইব্যুনালের কাছে। সাবেক মেয়র আতিকুলের সরাসরি নির্দেশে অন্য 5 আসামি ঘটনাস্থল থেকে তা বাস্তবায়ন করেছেন।
16 জুলাই রংপুরের আবু সাইদ সহ 6 জনকে হত্যা ও 18 জুলাই উত্তরায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের নির্বিচারে গুলি ও হামলা জুলাই আগস্টের আন্দোলনের গতিপথ পাল্টে দেয়। আন্দোলনে শুধুমাত্র রাজধানীর উত্তরাতেই নিহত হয় 200 জন। এই মামলার তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলামের নাম। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত আরও 5 আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়। সোমবার সকালে তাদের হাজির করা হলেও আতিককে আনা নিয়ে দোলাচলে পড়ে প্রসিকিউশন। অন্য এক মামলায় ডিবিতে রিমান্ডে থাকায় আনা হবে না জানার পর ট্রাইব্যুনালই তাকে হাজির করতে বলেন। পরে বেলা 1টায় প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক মেয়র আতিককে। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি। এ সময় প্রসিকিউশন বলেন, আতিকের নির্দেশে বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা। হেলমেট বাহিনী যারা এই ছাত্র যুবলীগ এই হত্যাকাণ্ডে সহায়তা করেছে পুলিশকে বা সহযোগিতাও দিয়েছে, তারা নেতৃত্ব দিয়েছে। এরা কেউ চিকিৎসায় বাধা দিয়েছে, কেউ হেলমেট বাহিনীকে অস্ত্র সরবরাহ করেছে এবং বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। কাঠগড়ায় পুরোটা সময় নিশ্চুপ ছিলেন আতিকুল। শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় তাদের। প্রাইমা ফেসি কি আছে এটা আমাদের যে 2 জন প্রসিকিউটর মুভ করেছেন তারা সঠিকভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে তারপরে সোনার আবেদনটা মঞ্জুর করেছে। প্রসিকিউশন বলছে জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় এই আসামিদের বিরুদ্ধে 16টির মতো মামলা হয়েছে। 9 মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। নিলামে উঠল শুল্ক মুক্ত সুবিধায় সাবেক মন্ত্রী এমপিদের আনা বিলাসবহুল 24টি ল্যান্ড ক্রুজার। এক একটির দাম 9.5 কোটি। বিকালে চট্টগ্রাম কাস্টম হাউসে খোলা হয় দরপত্রের বাক্স। এতে দেখা যায় সর্বোচ্চ দর জমা পড়েছে 3.5 কোটি, অবিকৃত রয়ে গেছে 9টি। শুল্কমুক্ত সুবিধায় এই ধরনের বিলাসবহুল সব গাড়ি আমদানি করেছিলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপিরা। তবে 5 আগস্ট পট পরিবর্তনের পর ছাড়িয়ে নিতে না পারায় সব পড়ে আছে চট্টগ্রাম বন্দরের কারশেডে। সাবেক মন্ত্রী এমপিদের আমদানি করা 24টি ল্যান্ড ক্রুজার সহ মোট 44টি গাড়ি অবশেষে নিলামে তুলেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ধরনের গাড়ির নির্ধারিত শুল্ক কর 826%। তবে মন্ত্রী এমপিরা শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ পান। নিলামে এক একটি গাড়ির ভিত্তিমূল্য ধরা হয়েছে 9.5 কোটি টাকারও বেশি। নিলামে সাবেক মন্ত্রী এমপিদের আনা 24টি সহ 35টি গাড়ির জন্য 143টি দরপত্র জমা পড়ে। 9টি কিনতে আগ্রহ দেখাননি কেউ। সোমবার বিকালে দরপত্রের বাক্স খোলা হয়। এতে দেখা যায় সাবেক মন্ত্রী এমপিদের আনা ল্যান্ড ক্রুজারের দর উঠেছে সর্বোচ্চ 3.5 কোটি টাকা। আমাদের টোটাল গাড়ি ছিল হচ্ছে 44টা। তো এর মধ্যে আমরা 35টা গাড়িতে বিড পড়েছে। টোটাল 35টা গাড়িতে 143 জন বিড করছে। বিভিন্ন প্রতিষ্ঠান ব্যক্তি করে 143টা বিড পড়ছে। নিলামে অংশগ্রহণকারীদের অভিযোগ, সর্বোচ্চ দর দিয়ে গাড়ি পাওয়ার পরও আমদানিকারকরা মামলা করে দিলে জটিলতা ও হয়রানিতে পড়তে হয়। নিলামের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলেন অনেকে। শুধু একটাই অনুরোধ থাকবে, নিলামের কার্যক্রমটা স্বচ্ছতা যেন ফিরে আসে, আন্তরিকতার মাধ্যমে যেন সব বিডার এই নিলামের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে। ষাটের ভেতরে টাকা দিয়ে আড়ালগুলো লুগায় রাখে, আড়াল ঠিক মতন আসে না। যদি আড়ালগুলো আসতো তাহলে ঠিক সময় এটা টেন্ডার হইতো। কাস্টম নিলামে তোলার পরে দেখা গেছে আমরা বিড করলাম। বিড করার পরে কি করলো তারা, একটা হাইকোর্টে যে একটা রিট নিয়ে আসলো বা একটা লিখিত দিল যে আমরা গাড়িটা ডেলিভারি নিব। দরপত্রের বাক্স খোলা হলেও যাচাই বাছাই আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ মিলেছে দুদকের অভিযানে। 2022 সালে তৎকালীন মহাপরিচালক নুরুল হুদা সহ সংশ্লিষ্টরা চাকরির আবেদন ফর্ম থেকে শুরু করে পদে পদে দুর্নীতি করেছে। এমনকি 4র্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেন বলেও অভিযোগ উঠেছে। বাংলা একাডেমির 175 জন নিয়োগ জালিয়াতির খোঁজে অভিযানে দুদক।
দুদক বলছে 2022 সালে কর্মকর্তা কর্মচারী নিয়োগে বিভিন্ন ক্যাটাগরিতে 180 জনের বিজ্ঞপ্তি দেয় একাডেমি। 50,000 নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত 2 কোটি টাকা জমা হয়। এদের মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করেন তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা। একইভাবে 4000 প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। তবে ফল প্রকাশ না করেই 175 জন নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়ম লঙ্ঘন করে চাকরি দেয় একাডেমি। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমির সংশ্লিষ্টরা। ওপেন একটা বিজ্ঞপ্তি দিয়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিচ্ছি, ফাইনালি আমি তাকে রেজাল্ট জানালাম না, অন্য একজনকে নিয়োগ করে দিলাম। তো তারা তো ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো আসলে কি কারণে তারা তাদেরকে জানানো হয়নি এবং নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক বলেন, অতীতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের অভিযোগ শুনেছেন। অপরাধ প্রমাণ হলে তাদের বিরুদ্ধে দুদকের ব্যবস্থা নেওয়ার আহ্বান। আমরা শুনেছি এবং জেনেছি যে আত্মীয় স্বজনের একটা প্রাধান্য ছিল। অনেকেরই সন্দেহ আছে, ক্ষোভ আছে। ফলে আমি মনে করি যে এখন যদি অপেক্ষাকৃত ফর্মাল একটা বডি ব্যাপারটা ভালোভাবে চেখে দেখে তাহলে সবার জন্য ভালো। দুদক বলছে, রাজনৈতিক প্রভাব, কর্মকর্তাদের খেয়ালখুশি মতো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে এগুলো সংশোধন করে স্বচ্ছতার মাধ্যমে যাতে নিয়োগ দেওয়া হয়। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অবশ্যই যে নিয়োগের আসন্ন রমজানে 50 লাখ পরিবারকে কম মূল্যে সরবরাহ করা হবে চাল, একথা জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে বলেও আশা করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনে এসব কথা জানান তিনি। এছাড়া রমজান ও গ্রীষ্মে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা 25 থেকে 26 ডিগ্রিতে রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান। এই নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঘনিয়ে আসছে রমজান, নিত্যপণ্যের মূল্য নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। বিগত বছরের অভিজ্ঞতা, মূল্যস্ফীতির অতিরিক্ত চাপে পিষ্ট নিম্ন আয়ের মানুষেরা। রোজার 2 সপ্তাহ আগে আগাম প্রস্তুতির কথা জানালেন খাদ্য উপদেষ্টা। ডিসি সম্মেলনে যোগ দিয়ে তিনি জানান, কম আয়ের মানুষের কথা চিন্তা করে সুলভ মূল্যে চাল বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এটা পাবে 15 টাকা কেজিতে পাবে, প্রতি পরিবার 30 কেজি করে পাবে, 15 টাকা কেজি করে চালটা পাবে, 2 মাস পাবে আপনার 50 লক্ষ পরিবার সারা দেশে। তিনি জানান, খাদ্য বান্ধব এই কর্মসূচি প্রত্যাশিত পরিবারের কাছে পৌঁছাতে নজরদারি করবে সরকার। এই কার্যক্রমটা তদারকির দায়িত্বটা ডিসিদের। নিরঙ্কুশভাবে ঢাকা মেট্রোপলিটন যাতে 15-20টা বিক্রয় কেন্দ্র মিলে একজন ম্যাজিস্ট্রেটের আওতায় যাতে থাকে, ওই ধরনের মোবাইল কোড করার জন্য আমরা ব্যবস্থা করেছি। মার্চ মাসে এবার পবিত্র রমজান, ফলে বিদ্যুতের চাহিদাও থাকবে তুলনামূলক বেশি। বিদ্যুৎ বিভাগের হিসাব বলছে, এবার বিদ্যুতের চাহিদা গিয়ে ঠেকবে 18,000 মেগাওয়াটের কাছে, যা দেশের গড় উৎপাদনের থেকে অনেক বেশি। নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম। এ ব্যাপারে সরল স্বীকারোক্তি উপদেষ্টার। পরিস্থিতি নিয়ন্ত্রণে লোডশেডিং হবেই, তাই শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহারে সংযমী হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। ক্যাবিনেট সেক্রেটারিকে আমি দিচ্ছি, আধা সরকারি পত্র দিচ্ছি, যাতে সচিবালয়ে এটা, কারণ ওই যে এনফোর্সমেন্টটা প্রথম হতে হবে আমাদের ঘর থেকে। 3 দিন ব্যাপী জেলা প্রশাসকদের সম্মেলন শেষ হবে মঙ্গলবার। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ন্যাশনাল আইডি থাকলে পাসপোর্টের ক্ষেত্রে ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কত সংখ্যক রোহিঙ্গার কাছে ন্যাশনাল আইডি আছে তার কোনো সঠিক তথ্য নেই। নতুন করে রোহিঙ্গারা যেন ন্যাশনাল আইডি না পায় সে বিষয়ে সরকার সজাগ থাকবে। তিনি বলেন, দেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে সচেতন থেকে মব প্রতিরোধ করতে হবে। দেশের জন্য যা কল্যাণকর তার প্রতি সকলকে গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি। বলেন,
সহনীয় পর্যায়ে না এলেও গত 6 মাসে দুর্নীতি আগের চেয়েও কমেছে। দুর্নীতি সম্পূর্ণভাবে প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। দেশের যেটা ভালো হয় দেশের জন্য ওইটাই শুধু করতে হবে। আমাকে দেশকেও ভালোবাসতে হবে। আমাকে দেশের জন্য যেটা উপকারী ওইটাই আমাদের করতে হবে। আর এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে। এই 6 মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই। এই দুর্নীতি আরও কমতে হবে। সারা দেশে হত্যা, মব, চাঁদাবাজি ও চুরি কমেছে বলে জানিয়েছে সেনাবাহিনী। এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, গত 2 মাসে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আইন শৃঙ্খলা রক্ষায় বাহিনীর সদস্যরা আন্তরিক হয়ে কাজ করছেন। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। গত 50 দিনে দেশের আইন শৃঙ্খলা রক্ষা কার্যক্রম নিয়ে ঢাকা সেনানিবাসে ব্রিফিং করেছে সেনাবাহিনী। আজকে এই প্রেস ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অস্ত্র উদ্ধার, বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে 2000-এর বেশি অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া জনগণের জানমালের নিরাপত্তায় বাহিনী কাজ করে যাচ্ছে বলেও জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। ব্রিফিংয়ে রাজধানী সহ সারা দেশে চাঁদাবাজি ও মব সহিংসতা কমেছে বলে জানানো হয়। চলমান ডেভিল হান্ট প্রসঙ্গে কর্নেল স্টাফ জানান, সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শুধু মব জাস্টিস না, মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি, চুরি বা রাহাজানি, হত্যা, এগুলো আগের থেকে অনেক কমে এসছে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই, যেমন চাঁদাবাজি পূর্বে এটা 250 ছিল, বর্তমানে 110 হয়েছে। চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ 850-এর মতো হতো, এখন এটা 600-র নিচে নেমে এসছে। এবং হত্যা আগে 350-এর মতো ছিল, এখন এটা 120-এ এসছে। কর্নেল শফিকুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা মেনেই জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে সেনা সদস্যরা। জনগণের সেবায় সেনাবাহিনী সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি। আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যতটুকু সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে, আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না। আমরা সবসময় জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব। এবং জনগণের যে আস্থার যে জায়গায়, এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে পাবেন। বান্দরবানের লামায় 22 জন রাবার বাগানের কর্মীকে উদ্ধারে অভিযান চলমান রয়েছে। এছাড়া কুকিচিনের কার্যক্রম প্রতিরোধে সেনাবাহিনী জিরো টলারেন্সে আছে বলেও জানান কর্নেল শফিকুল। অপহরণকারীদের কাছ থেকে এদেরকে উদ্ধার করা যায়, এই কাজ চলমান। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। আগামী মার্চে পাওয়া যাবে না IMF ঋণের 4র্থ কিস্তির অর্থ। তবে জুনে 2টি কিস্তির অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডিসি সম্মেলনে অংশ নিয়ে তিনি জানান, গ্রাম ও মফস্বল শহরে অনেক সক্ষম ব্যক্তি আছে যারা নিয়মিত কর দেন না। চিকিৎসক এবং আইনজীবীদের নেয়া ফির বিপরীতে রসিদ দেওয়ার নিয়ম চালু করা দরকার। ভালো একটি নির্বাচন উপহার দিতে মাঠ প্রশাসনকে প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে নৌ উপদেষ্টা। বাংলাদেশের সঙ্গে $470 কোটি ঋণ কার্যক্রম চলমান রেখেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। ছাড় হয়েছে 3 কিস্তির $230 কোটি। চলতি মাসে বোর্ড সভায় ঋণের 4র্থ কিস্তির অর্থ ছাড়ের কথা ছিল, কিন্তু তা করেনি ঋণদাতা এই সংস্থা। সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলনের একটি সেশন শেষে অর্থ উপদেষ্টা বলেন, ভালো অবস্থানে এখন দেশের সামষ্টিক অর্থনীতি, তাই IMF এর ঋণের জন্য তাড়াহুড়া নেই। কিছু কিছু শর্ত আছে যা বললি আমরা পালন করবো, তা না। আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। এখন এমন না যে মরিয়া হয়ে উঠছে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের উন্নয়নে। আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো 2টা রিভিউ একসাথে করতে। উপদেষ্টা জানান, রাজস্ব বৃদ্ধির বিকল্প নেই। এক্ষেত্রে গ্রামে নজর দেবে সরকার, কারণ সেখানে অনেক করযোগ্য সক্ষম ব্যক্তি আছে। ডাক্তার, ব্যবসায়ী অনেকেই কিন্তু আমরা ক্যাশ ট্রানজ্যাকশন করি, এবং ক্যাশ ট্রানজ্যাকশন করলে কিন্তু ট্যাক্স বা হিসাবের আওতায় আনা যায় না। একটা এক্সাম্পল, ডাক্তাররা আমার কাছে ফি নেয়, ক্যাশ নেয়, তাই এটা কোনো রিসিটও তো আপনি নেন না। কিন্তু সেটা যদি আপনি আপনার ইসের মাধ্যমে দেন,
তখন তার একটা রেকর্ড থাকে এবং এই জিনিসগুলো বিদেশে কিন্তু সবই রেকর্ডেড। ওদিকে ডিসি সম্মেলনে অংশ নিয়ে নৌ উপদেষ্টা বলেন, সরকার এবার ভালো একটা নির্বাচন করতে চায়, মাঠ প্রশাসনকে প্রস্তুতির নির্দেশনা দেওয়া হয়েছে। ইলেকশন কমিশন গ্রাউন্ডে তো যে ইলেকশন করে না, ইলেকশন কমিশন একটা পলিসি দেয়, একটা ফ্রেমওয়ার্ক দেয়, আইন দেয়, হ্যাঁ, একটা সুপারভিশন করে। কিন্তু যেই মুহূর্তে শিডিউলটা ডিক্লেয়ার হয়ে গেল, ইলেকশন কমিশন হ্যাজ নাথিং টু ডু। ইলেকশনটা করানো কিন্তু ইজ এ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম, হিউজ অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম। সমালোচনা এড়াতে সারা দেশের বালুমহল বন্ধে ডিসিদের নির্দেশনা দিয়েছেন নৌ উপদেষ্টা। তোরাই বালু উত্তোলন হচ্ছে। আমি 2 ডিসিকে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইউক্রেন ইস্যুতে সৌদি আরবে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরই মধ্যে রিয়াদে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এই বৈঠকে থাকছে না কিয়েভের কোনো প্রতিনিধি। রুশ ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগের অংশ হিসেবেই এই বৈঠক। এদিকে ইউক্রেন সীমান্তে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব দিয়েছেন ইউরোপের নেতারা, যদিও এই প্রস্তাব নিয়ে সমালোচনা শুরু হয়েছে জোটের মধ্যেই। সোমবার রিয়াদ পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ সময় তাকে স্বাগত জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে আলোচনায় অংশ নিতেই রুবিওর সৌদি সফর। ধারণা করা হচ্ছে শিগগিরই সৌদি আরব পৌঁছাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রীও। তবে যে ইস্যুতে আলোচনা, সেই ইউক্রেনেরই কোনো প্রতিনিধি থাকছে না বৈঠকে। রাশিয়া যুক্তরাষ্ট্র বৈঠকে কিয়েভকে আমন্ত্রণ জানায়নি ওয়াশিংটন, এমন গুঞ্জন ছিলই। এরই মধ্যে কিয়েভ থেকে নিশ্চিত করা হলো বৈঠকে তাদের না থাকার বিষয়টি। এদিকে ইউক্রেনের শান্তিরক্ষী বাহিনীর সদস্য মোতায়েনের প্রস্তাবকে ঘিরে বিতর্ক তুঙ্গে ইউরোপীয় নেতাদের মাঝে। সীমান্ত এলাকায় শান্তিরক্ষী মোতায়েনে ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রস্তাব দিলে তাতে সমর্থন জানায় জার্মানি, সুইডেন। তবে এর তীব্র বিরোধিতা করেন হাঙ্গেরি, পোল্যান্ড সহ বাকি দেশগুলো। সুইডেন সবসময় ইউরোপের নিরাপত্তায় জোরদার ভূমিকা রাখে, এবারও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করছি আমরা। তবে ইউক্রেনের নিরাপত্তা রক্ষীর জন্য একটি স্পষ্ট ম্যান্ডেট থাকা প্রয়োজন। ইউক্রেন সংক্রান্ত যে কোনো আলোচনায় অবশ্যই ইউরোপকে অন্তর্ভুক্ত করতে হবে, যেহেতু এর সাথে ইউরোপের নিরাপত্তাও জড়িত। যারা ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতামূলক খেলা শুরু করতে চান, আমি তাদের সবাইকে সতর্ক করতে চাই। ইউক্রেনকে যে কোনো ধরনের সহযোগিতা পোল্যান্ড সবসময় করেছে, ভবিষ্যতেও করবে, কিন্তু আমরা সেনা পাঠাতে পারবো না। যদিও মস্কো বলছে এখন আর ইউক্রেন ইস্যুতে ইউরোপের সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই। ইউক্রেন নিয়ে আলোচনায় অংশগ্রহণে ব্যাপক আগ্রহ দেখাচ্ছে ইউরোপীয় নেতারা, কিন্তু এরই মধ্যে কি তারা একাধিকবার এই ইস্যুতে বৈঠক করেনি? তাহলে অযথা তাদের ডেকে এনে লাভ কি? তারা যুদ্ধ জিয়ে রাখতে চায়। আলোচনায় ডাকলে তারা ইনিয়ে বিনে সেটাই করত। এর আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোন আলাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।